সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার, আমরা আপনাকে শুনতে পাচ্ছি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ? জি জি স্যার, দেখতে পাচ্ছি। এখানে র্যামিলের যে ডাটাগুলো আছে, প্রারম্ভিক মজুদ পণ্য 35,000, এটা
ক্রয় সংক্রান্ত ব্যয় বা বিক্রিত পণ্য ব্যয়ের মধ্যে যাবে। ক্রয় ডেবিটে আছে ৭৬,০০০, বিক্রিত পণ্যের ব্যয়ে যাবে। বিক্রয় ক্রেডিটে আছে ১,১৬,০০০। জলযান ভাড়া ৩,০০০, এটা ক্রয় সংক্রান্ত ব্যয়। আর যেহেতু ক্রয় সংক্রান্ত ব্যয়, এই জন্য বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যাবে। ভাড়া ২/৪ ৯০০ টাকা। ২/৪ ৯০০ টাকা অর্থ ৪ ভাগের ২ ভাগ পরিশোধ করা হয়েছে, তার মূল্য হচ্ছে ৯০০ টাকা। তার মানে এখানে ৪ ভাগের ২ ভাগ বকেয়া আছে, বকেয়ার পরিমাণ হবে ৯০০ টাকা। আর যেহেতু বকেয়া, এই জন্য পরিচালন ব্যয়ের ভিতরে ভাড়ার সাথে যোগ করে দেখাতে হবে। দেনাদার ৪,০০০ টাকা কুরিন সহ বলা আছে, তার মানে দেনাদার কমে যাবে। কুরিন মানে যেটা আদায়যোগ্য নয়, দেনাদার তার মানে এখান থেকে ৪,০০০ টাকা আরো কমে যাবে। আর কুরিন মানে যেহেতু আদায়যোগ্য নয়, পরিচালন ব্যয়ের মধ্যে যাবে ৪,০০০। দস্তরি ব্যয় ৪০০ টাকা ডেবিটে, দস্তরি ক্রেডিটেরটা ৩০০ টাকা, এটা হচ্ছে আয়। ডেবিটেরটা আয়, ডেবিটেরটা ব্যয়, আর ক্রেডিটেরটা আয়। তারপর মূলধন ৯০,০০০, যে টাকা শুরুতে নিয়ে আসা হয়েছে প্রতিষ্ঠানে, এই প্রতিষ্ঠানের এই টাকা যা নিয়ে আসা হয়, প্রতিষ্ঠানের সাথে যেহেতু মালিকের পৃথক সত্তা বিদ্যমান এবং এই হিসাবগুলো যেহেতু প্রতিষ্ঠানের, এই জন্য প্রতিষ্ঠানে বসে চিন্তা করা হয় এই টাকা বাইরে থেকে নিয়ে আসা হয়েছে, এই জন্য এটা দায় পাশে লিখতে হবে। পাওনাদার ১৬,০০০, যত টাকা মানুষ এই প্রতিষ্ঠানের কাছে পাবে, এটাও যাবে দায় পাশে। ব্যবসায়িক বার্তা ডেবিটেডটা হচ্ছে বিক্রয়ের অপোজিট। বিক্রয় ক্রেডিটে থাকে, বিক্রয়ের ব্যবসায়িক বার্তা থাকে ডেবিটে ১৫০০, আর ক্রেডিটে হচ্ছে ব্যবসায়িক বার্তা, এটা হচ্ছে ২,০০০। ব্যবসায়িক বার্তা ডেবিটেডটা বিক্রয় বার্তা, আর ক্রেডিটেরটা হচ্ছে ক্রয় বার্তা ২,০০০। জ্বালানি ৮০%, ৬০০ টাকা আছে, তার মানে এখানে ২০% বকেয়া আছে। ২০% বকেয়া নির্ণয় করে লিখতে হবে। ২০% নির্ণয় করবা কিভাবে? ৮০ দিয়ে ভাগ আর ২০ দিয়ে গুণ করলে ২০% বকেয়ার পরিমাণ চলে আসবে। ৮০ দিয়ে গুণ আর ২০ দিয়ে ভাগ করলে ২০% বকেয়ার পরিমাণ চলে আসবে। এরপর বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে জ্বালানির সাথে বকেয়া যোগ করে দেখাতে হবে। শুল্ক ২,০০০, ক্রয় সংক্রান্ত ব্যয় যেহেতু, অতএব বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে দেখাতে হবে। শুল্ক ক্রয় সংক্রান্ত ব্যয়, কুলির মজুরি ক্রয় সংক্রান্ত ব্যয়। অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিটে আছে ৭০০। যখন পরিচালন ব্যয়ের ভিতরে অনাদায়ী পাওনা লিখবা, তখন ক্রেডিটের টাকা অনাদায়ী পাওনা থেকে বাদ যায়। বেতন ১৪ মাসের আছে ১৪,০০০, তার মানে এখানে অগ্রিম বোঝাচ্ছে ২ মাসের।
2 মাসের অগ্রিম যত হবে তত নির্ণয় করে বেতন থেকে বাদ যাবে। অগ্রিম বের করার জন্য ভাগ 14 × 2 করলে 2000 টাকা অগ্রিম আসবে। এটা বেতন থেকে বাদ দিয়ে দেখাতে হবে। অগ্রিম বেতন বোঝাচ্ছে। বিজ্ঞাপন 3000, পরিচালন ব্যয় দেখাতে হবে। 8% ঋণ 1/17, 30,000 টাকা। 30,000 টাকার উপরে, তার মানে 1/17-তে যেহেতু ঋণ গ্রহণ করছে, অঙ্ক করা হচ্ছে 31শে মার্চ 17-তে, তাহলে 3 মাসের সুদ নেট লাভ নির্ণয়ের সময় দেখাতে হবে। লক্ষ্য করো, এটা 3 মাসের সুদ হবে, কারণ 1/17-তে করছে ঋণ গ্রহণ। 1/17 থেকে 31শে মার্চ হবে 3 মাস। 3 মাসেরটা দেখাতে হবে। এরপর যা বলা আছে, এরপরের অংশ দেখতে পাচ্ছ স্ক্রিনে বয়েজ। জি স্যার। এখানে অবিকৃত পণ্যের মূল্য 45,000, আর বলা আছে যে এছাড়া 5,000 টাকা পণ্য অগ্রিম নষ্ট হয়েছে। অবিকৃত পণ্যের মূল্য মানে সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য 45,000, আর 5,000 টাকা পণ্য অগ্রিম নষ্ট হয়েছে। অগ্রিম নষ্ট হয়ে যাওয়ার ফলে পণ্য কমে যাবে। পণ্য যেহেতু কমে যাবে, পণ্য হিসাব মানেই ক্রয় হিসাব। ক্রয় থেকে পণ্য বাদ দিয়ে দেখাতে হবে। ক্রয় থেকে 5,000 টাকার পণ্য বাদ দিয়ে দেখাতে হবে, কারণ অগ্নি বিনষ্ট হয়ে গেছে। আর অবিকৃত পণ্যের মূল্য 45,000। অবিকৃত পণ্যের মূল্য মানেই সমাপনী মজুত পণ্য। এই সমাপনী মজুত পণ্য বিকৃত পণ্যের ব্যয় নির্ণয়ের সময় বাদ যাবে। বিজ্ঞাপনের 2/5 অংশ বিলম্বিত করতে হবে। 2/, বোঝাচ্ছে যে 2/5 অংশ এখনকার খরচ না। এখনকার খরচ যদি না হয়, তাহলে বিজ্ঞাপন থেকে বাদ দিয়ে দেখাতে হবে। দেনাদারের 4,000 টাকা আদায়যোগ্য নয়, এটা অনাদায়ী পাওনা বা কুঋণ। অনাদায়ী পাওনা স্বরূপ দেখাতে হবে পরিচালন ব্যয়ের মধ্যে। তারপরে এই 4,000 এবং রেওয়াবিলের 4,000 বাদ দিয়ে 4% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি বিবেচনা করতে হবে। এটা আসবে পরিচালন ব্যয়ের মধ্যে। তারপরে আবার এই 4% বাদ দিয়ে দেনাদার বাট্টা সঞ্চিতি 2% দেখাতে হবে। 2% ধরে এটা দেখাতে হবে পরিচালন ব্যয়ের মধ্যে। কয়ের উত্তর দেখতে পাচ্ছ বয়েজ? হ্যাঁ স্যার। জি স্যার। কয়ে জিজ্ঞেস করছে বকেয়া ভাড়ার পরিমাণ নির্ণয় করো। বকেয়া ভাড়ার পরিমাণ যদি নির্ণয় করতে বলে, 2/4 অংশ সমান পরিশোধ করা আছে 900 টাকা, 1 অংশ সমান কি হবে? স্যার ভাগ হবে স্যার। 4 উপরে যাবে, 2 নিচে যাবে। 1 অংশ সমান যেহেতু বেশি বোঝায়, এই জন্য বেশি মান বের করতে হলে উপরে বড় সংখ্যা যায়, এই জন্য উপরে 4 যাচ্ছে আর নিচে 2। কাটাকাটি করে হচ্ছে 1,800 টাকা। তার মানে মোট ভাড়া পরিমাণ 1,800, এর মধ্যে তোমার
পরিশোধ করা আছে 900 টাকা। 900 যদি পরিশোধ থাকে তাহলে 900 বাদ দিয়ে দেখাবা বকেয়া পরিমাণ 1800-র মধ্যে 900 যেহেতু পরিশোধ করা আছে, তার মানে বকেয়ার পরিমাণ হবে 900 টাকা। ক্ষয়ের উত্তরে ক্ষয়ে বলছে মোট লাভ নির্ণয় করো। দেখতে পাচ্ছ ক্ষয়ের উত্তর? জি স্যার। ক্ষয়ের উত্তরের জন্য প্রথমে বিক্রয়ের টাকা লিখতে হচ্ছে। বিক্রয়ের টাকা লিখে সেখান থেকে ব্যবসায়িক বাট্টা আছে, এটা মাইনাস হবে। বিক্রয়ের টাকা লিখে ব্যবসায়িক বাট্টা যত টাকা আছে, ব্যবসায়িক বাট্টা আছে কোথায়? রেভিলের ডেবিটে আছে। ওই ব্যবসায়িক বাট্টা বাদ দিয়ে বিক্রয়ের জন্য টোটাল আয় চলে গেল বাইরের কলামে 1,14,500। তারপরে সেখান থেকে বাদ বিক্রিত পণ্যের ব্যয় বলে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে। এখানে প্রারম্ভিক মজুদ পণ্য আছে 35,000। প্রারম্ভিক মজুদের সাথে কোনো যোগ বিয়োগ নাই, এই জন্য সেকেন্ড ঘরে গেল। তার নিচে ক্রয় লিখতে হচ্ছে 76,000। এখান থেকে রেভিলের ক্রেডিটে আছে ব্যবসায়িক বাট্টা 2,000 টাকা মাইনাস। 2,000 টাকা মাইনাস করে হলো 74,000। পণ্য বিনষ্ট হয়েছে 5,000 টাকার। পণ্য যেহেতু কমে যায় এই জন্য মাইনাস করে। স্যার আর স্যার এখানে তো সব ব্যবসায়িক বার্তা ডেবিটও আছে ক্রেডিটও আছে, কিন্তু স্যার আমি কিভাবে বুঝবো যে বিক্রয়ের ক্ষেত্রে একটা ব্যবসায়িক বার্তা লাগবে আর ক্রেডিটের জন্য একটা ব্যবসায়িক বার্তা লাগবে স্যার? বিক্রয়ের ব্যবসায়িক বাট্টা থাকে, বিক্রয় থাকে ক্রেডিটে, বিক্রয়ের ব্যবসায়িক বাট্টা থাকে ডেবিটে। এটা রেওয়া মিলে থাকলে লিখবা। আবার ক্রয় থাকে ডেবিটে, ক্রয়ের ব্যবসায়িক বাট্টা থাকে ক্রেডিটে। এইভাবে বুঝবা যে কোন বাট্টা কোনটা। ব্যবসায়িক বাট্টার আরেক নাম কারবারি বাট্টা। ব্যবসায়িক বাট্টাই বলুক আর কারবারি বাট্টাই বলুক, এখানে ওইভাবে লিখতে হবে। 2,000 মাইনাস করে 74,000 বাদ অগ্নিবিনষ্ট পণ্য 5,000 মাইনাস করে 69,000। জলযান ভাড়া 3,000। জ্বালানি 600 টাকা। কিছুক্ষণ আগে যেটা বলা হলো বকেয়া 20% আছে, এই জন্য 80 দিয়ে ভাগ আর 20 দিয়ে গুণ করলে বকেয়ার পরিমাণ হবে 150, যোগ করে বাইরের কলামে দিয়ে 750। শুল্ক সাথে কোনো যোগ বিয়োগ নাই, এই জন্য সেকেন্ড ঘরে কুলির মজুরি 500 টাকা। এগুলো সব সেকেন্ড ঘর যোগ করে হলো 1,10,250। এই মোট বোঝাচ্ছে যে 1,10,250 টাকার পণ্য তারা টোটাল ক্রয় করার জন্য খরচ হয়েছে। এখন এই পণ্যের সবগুলো বিক্রি করতেছে না। অবিকৃত পণ্য বা সমাপনী মজুদ পণ্য ওদের হাতে থেকে যাচ্ছে 45,000 টাকা। এটা বিক্রি করতেছে না, এই জন্য 45,000 টাকা মাইনাস করতে হবে। তাহলে টোটাল তারা বিক্রি করতেছে 65,250 টাকার পণ্য। তারপর 1,14,500 থেকে 65,250 মাইনাস করে মোট মুনাফা হচ্ছে 49,250। এখানে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। এখানে স্যার
হ্যাঁ বলো। স্যার এখানে স্যার জ্বালানি যে 600 টাকা, স্যার ওই জায়গাটা আমি স্যার বকেয়াটা বুঝতে পারি নাই স্যার, কিভাবে 150 হলো স্যার? জ্বালানির ওখানে বলা ছিল যে 80%, জ্বালানি 80%, 600 টাকা বলা আছে। তার মানে এখানে 20% বকেয়া নির্ণয় করতে হবে। ঐকিক নিয়মে করবা। 80% সমান 600, 1% সমান 600/80, আর 20% সমান 600/80 × 20 করে তোমার চলে আসবে 150 টাকা। ওই 150 টাকায় ওখানে স্যার এখানে তো 20% নেই। এটা বুঝে নিতে হবে তোমার। যে কোনো কিছুর 100% মানে পুরোটা। 100%, যে কোনো কিছুর 100% মানে পুরোটা। এখন ওই পুরো টাকার মধ্যে পরিশোধ হয়েছে 80%, তার মানে বকেয়া আছে 20%। এটা বুঝে নিতে হবে। যদি এখানে 75% থাকতো, 75% থাকলে তখন তুমি বুঝে নিতা যে তোমার বকেয়া আছে কত পার্সেন্ট। তখন স্যার 75%। যদি 75 থাকতো তাহলে স্যার 600/75 × 25। ইয়েস, 70% থাকলে ওই নিয়মে বুঝে নিতা। এরপরে বলো, মোট লাভ নির্ণয়ে আর কার কোনো প্রশ্ন থাকলে বলো। মোট লাভ নির্ণয়ের ভিতরে কোশ্চেন আছে কারো আর? মোট লাভ নির্ণয়ে কোনো কোশ্চেন আছে কারো? এরপরের অংশ হচ্ছে নেট লাভ। নেট লাভ নির্ণয়ের জন্য ওই মোট লাভের টাকা 49,250 প্রথমেই লিখতে হলো। লেখার পর পরিচালন ব্যয় মাইনাস করতে হবে। পরিচালন ব্যয়ের ভিতরে কিছুক্ষণ আগে যে ব্যয়গুলো লেখা হলো এই ব্যয়গুলো আসবে না, এবং সুদ এবং ক্ষতি সংক্রান্ত ব্যয় আসবে না। এছাড়া অন্যান্য যত ব্যয় থাকে, ভাড়া 900 যোগ বকেয়া 900 করে বাইরের কলামে গেল 1800। কুরিন দুই জায়গায় ছিল। কুরিন বা অনাদায়ী পাওনা একই কথা, যেটা যে টাকা আদায় হবে না। এটা এক ধরনের ব্যয়। তার সাথে যোগ নতুন পাওনা সঞ্চিতি 2880 টাকা হচ্ছে রেওয়াবিলে যে দেনাদার ছিল সেখান থেকে 8,000 টাকা মাইনাস করে পার্সেন্টেজ ধরলেই নতুন কুরিন সঞ্চিতি 2880 বাদ পুরাতন লিখতে হবে। রেওয়াবিলে ক্রেডিটে যেটা কুরিন সঞ্চিতি বা অনাদায়ী পাওনা সঞ্চিতি দিয়ে বলা আছে এটাই মাইনাস হবে। 10 তরি 400 টাকা, বেতন আছে 14,000, এখান থেকে অগ্রিম 2,000 টাকা মাইনাস করে 12,000। বিজ্ঞাপন 3,000 বাদ বিলম্বিত দিয়ে 1200 মাইনাস। বিলম্বিত হলো 2/5, 3,000 গুণ 2/5 মাইনাস করে আসবে 1,800। দেনাদার বাট্টা সঞ্চিতির পার্সেন্টেজ দেওয়া আছে। এই দেনাদার বাট্টা সঞ্চিতি মানে অনুমান করা হচ্ছে যে দেনাদারদের ছাড় দেয়া হবে
এই দেনাদার বাটা সঞ্চিতি ধরার সময় রেওয়ামিলের যে দেনাদার আছে সেখান থেকে 8,000 টাকা এবং নতুন কুরিন সঞ্চিতি যে 2,880 টাকা হয়েছে এটা মাইনাস করে তারপরে পার্সেন্টেজ ধরলে আসবে 1,382 টাকা। এরপর এই পরিচালন ব্যয়গুলো সব যোগ করে পরিচালন ব্যয় বাইরের কলামে যাচ্ছে 27,562 টাকা। 49,250 থেকে 27,562 বাদ দিলে আসতেছে 21,688 টাকা। এর সাথে পরিচালনা আয় বা অন্যান্য আয় যোগ, সেখানে বাৎসরিক বা কমিশন প্রাপ্তি বলা ছিল 300 টাকা, যেহেতু আয় এই জন্য যোগ হয়ে যাচ্ছে, যোগ হয়ে দাঁড়াচ্ছে 21,988 টাকা। এটা হচ্ছে পরিচালন মুনাফা। কখনো যদি তোমাকে বলা হয় যে পরিচালন মুনাফা নির্ণয় করো, তখন এই 300 টাকা যোগ করে যে 21,988 টাকা হলো, এখানে এই অঙ্ক শেষ হয়ে যাবে। যদি কখনো তোমাকে বলা হয় যে পরিচালন মুনাফা নির্ণয় করো, তখন এটা যোগ করার পরেই তোমার অঙ্ক শেষ হয়ে যাবে। পরিচালন মুনাফা পর্যন্ত দেখাতে বললে 21,988 টাকায় অঙ্কের উত্তর শেষ হবে। কিন্তু নেট মুনাফা বের করতে গেলে এই পরিচালন মুনাফার পর আবার অপরিচালন ব্যয় আছে, ঋণের সুদ আছে। ঋণের সুদ ওই যে 3 মাসের ছিল, 1/1/17 থেকে 31শে মার্চ হচ্ছে 3 মাস, 600 টাকা। আর অপরিচালন ব্যয়ের আছে অগ্নিবিনষ্ট পণ্য 5,000। এগুলো যেহেতু ব্যয়, এই জন্য ব্যয়ের কারণে 5,600 টাকা বাইরে লেখা হলো। লিখে মাইনাস করলে, ব্যয় মাইনাস করলে নেট মুনাফা হয়ে যাবে 16,388 টাকা। এখানে বলো এ পর্যন্ত কার কি প্রশ্ন আছে? এই পর্যন্ত বলো কার কি প্রশ্ন আছে বলো। নেট মুনাফা। স্যার পরিচালন ব্যয়ের বলো। পরিচালন ব্যয়ের যে স্যার কুড়িন ওখান থেকে স্যার বুঝতে পারি। 2 জায়গায় রেওয়ামিলে কুরিন দেওয়া আছে। রেওয়ামিলে দেনাদার এই যে বলছে দেনাদার 4,000 টাকা কুরিন সহ। রেওয়ামিলটা দেখতে পাচ্ছ এখন? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি স্যার। রেওয়ামিল 4,000 টাকা কুরিন সহ বলা আছে, এখানকার 4,000। আর সমন্বয়ে বলছে 4,000 টাকা আদায়যোগ্য নয়। এই 2 জায়গার কুরিন সহ হলো 8,000। দেনাদার থেকে 8,000 টাকা বাদ দিয়ে 4% ধরতে হবে, তাহলে যোগ নতুন পাওনা সঞ্চিতি যা আছে সেটা বের হবে। আবার দেনাদার বাট্টা সঞ্চিতি ধরার সময় আবার দেনাদার থেকে 8,000 আবার 4%-এর টাকা যে 2,880 আসবে, এটা বাদ দিয়ে তারপর 2% ধরতে হবে। এইভাবে 4,000 যোগ নতুন কুরিন, 4,000 যোগ নতুন কুরিন সঞ্চিতি 2,880 বাদ পুরাতন কুরিন সঞ্চিতি 700, এইভাবে বাদ দিয়ে বাইরে কলামে যাচ্ছে 10,180। এবার বলো কি প্রশ্ন আছে আর কার? স্যার 2,880 টাকা স্যার কিভাবে স্যার 8,000 দিয়ে 4% করতে হবে? না না, দেনাদারের টাকা থেকে
8,000 বাদ দিতে হবে। দেনাদারের যে টাকা আছে রেওয়া মিলে 80,000 থেকে 8,000 বাদ দিয়ে 4% করা লাগবে। দেনাদারের যে টাকা আছে রেওয়া মিলে 80,000, ওই হ্যাঁ স্যার। 80,000 থেকে 8,000 টাকা বাদ দিয়ে 4% বিবেচনা করা লাগবে। ওকে স্যার। আর কার কি প্রশ্ন আছে বলো বয়েজ? আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো। আছে আর কার কোনো প্রশ্ন? ফারজিন, সাহিল, শুনতে পাচ্ছ? ফারজিন, সাহিল। 12,207। 12,207। ফারজিন, সাহিল। স্যার ও মনে হয় ঘুমায় পড়ছে। নাজিম। জি স্যার। বলো তাহলে আমাদের এই আর্থিক বিবরণী চ্যাপ্টারের ব্যাপারে বলো যে এখানে কি কাজ হয়। এটা কম্পালসারি চ্যাপ্টার এবং বোর্ডের পরীক্ষায় 2টা প্রশ্নের উত্তর করা কম্পালসারি এখান থেকে। আর তোমাদের শর্ট সিলেবাস গুলো করছে স্যার, ওই হিসাবে শর্ট সিলেবাস তোমাদের না, এটা হচ্ছে তোমার যারা এসএসসি পরীক্ষার্থী আছে না, শুনেছো? যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য। স্যার এবার যারা ক্যান্ডিডেট তাদের জন্য শুধু শর্ট সিলেবাস। হ্যাঁ, যারা পরীক্ষা দিবে তোমাদের সিনিয়র এক ব্যাচ আছে না, এটা তাদের জন্য। তাদের যখন পরীক্ষা হবে তখন শর্ট সিলেবাস, তখন শর্ট হোক আর ব্রড হোক, পড়াশোনা না করলে 2 চ্যাপ্টারের উপর পরীক্ষা দিলেই ফেল করে। হ্যাঁ, ক্লাসে অনুপস্থিত থাকলে শর্ট সিলেবাস দিয়েও লাভ হয় না। যদি কেউ পড়াশোনা না করে মাত্র 2 চ্যাপ্টারও যদি পরীক্ষা দেয় ফেল করবে। এখন নাজিম, শুনতে পাচ্ছ তুমি? জি স্যার। বলো দেখি এই বিশদ আয় বিবরণী ব্যাপারটা কি তাহলে দাঁড়াচ্ছে, কি কাজ করা হয় এর ভিতর? স্যার এর ভেতরে স্যার মোট মুনাফা এবং নিট মুনাফা বের করা হয়। বের করার জন্য কি কি কাজ করবা? সিরিয়ালটা বলো, কোনটা প্রথমে লিখতে হবে, এরপরে কি লিখতে হবে, তারপরে কি লিখতে হবে? স্যার প্রথমে স্যার মোট মুনাফার জন্য স্যার প্রথমে নিট বিক্রয়, নিট বিক্রয়তে স্যার বিক্রিত পণ্যের ব্যয়, স্যার বিক্রিত পণ্যের ব্যয়তে স্যার বিক্রিত পণ্যের ব্যয় স্যার থেকে সমন্বয় মজুত পণ্য বাদ দিলে স্যার মোট মুনাফা বের হবে। আবার স্যার পরিচালন ব্যয় স্যার ওই মোট মুনাফাটা স্যার পরিচালন ব্যয় বাদ দিলে স্যার নিট নিট মুনাফা বের হয়। শুধু পরিচালন ব্যয় না, আরো ব্যয় আছে। তো এখন তুমি বলো আরো ব্যয় আছে স্যার অন্যান্য আয়। অন্যান্য আয় যোগ হয়, অন্যান্য ব্যয় ক্ষতি যেগুলো আর সেগুলো অন্যান্য ব্যয় বিয়োগ।
বিয়োগ হয় স্যার। তো এখন নাজিম নাজিম শুনতে পাচ্ছ? জি স্যার। স্যার নাজিম, আমি নাজিমকে বলতেছি। নাজিম জি বলো। স্যার। আচ্ছা বলো, তুমি বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে কি কি লিখবা? বিক্রিত পণ্যের ব্যয় যখন স্যার প্রথমে ক্রয় লিখবো, ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ দিব, তারপর হচ্ছে ক্রয় বারটা, স্যার ক্রয় বারটাও বাদ দিব। ক্রয়বার তারপরে হচ্ছে ক্রয়বারটা কোথায় পাওয়া যায় বলো একটু। স্যার ক্রয়বারটা ক্রয় বারটা তো ক্রয়ের সাথে পাওয়া যায় না। কোথা থেকে পাওয়া যাবে ক্রয়বারটা? মানে আমি যার কাছ থেকে পণ্য কিনবো সে আমাকে ক্রয় বার্তা দিবে। মানে বলতে চাচ্ছি যে হিসাবে তুমি কোথায় থেকে পাবে? হিসাব থাকে না, একটা রেওয়াবিল থাকে না, রেওয়াবিলের কোন দিক জি জি। থেকে তুমি ক্রয়বারটা পাবে? ক্রেডিট দিক থেকে। হ্যাঁ, ক্রয় থাকে ডেবিটে, ক্রয়বারটা থাকে অপোজিট দিকে ক্রেডিটে। মানে ক্রেডিটে। হুম, জি ক্রয় থেকে ক্রয়বারটা মাইনাস করবা। তারপর জি। তারপর হচ্ছে স্যার তারপরেটা মনে নেই স্যার। তারপরে কিছু একটা বাদ যাবে, তারপরে সবার শেষে সমাপনী মজুদ পণ্য হবে। কি হবে? সমাপনী মজুত পণ্য সমাপনী মজুদ পণ্য বাদ যাবে। বাদ যাবে। বাদ দিয়ে তারপর বাইরের ঘরে দিয়ে দিবা নাকি? জি জি। মানে বাদ দিয়ে তারপর নিট বিক্রয় থেকে বাদ দিব, তাতে তাহলে মোট মুনাফা আসবে, মোট মুনাফা বা ক্ষতি আসবে। এভাবে বই দেখতে থাকবা, বই প্র্যাকটিস করতে হবে, যেহেতু অটো পাস হবে না সামনে আর, সেহেতু তোমার প্র্যাকটিস বাড়াও সবাই। এবং অটো পাস হবে না বলেই তো এসএসসি পরীক্ষার্থীরা এখনো প্রিপারেশন নিচ্ছে, তাই না? আর এই চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? আর কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আজকের জন্য ধন্যবাদ, ওকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।